আপনার নাম কি? আমি ইতস্তত করছি, নাম বলবো কি বলবো না ভাবছি। কেউ নাম জিজ্ঞাস করলে আমরা সাধারণত খুব আগ্রহের সঙ্গে নাম বলি। জিজ্ঞেস না করলেও বলি। হয়তো বাসে করে যাচ্ছি, পাশে অপরিচিত এক ভদ্রলোক, দু একটা টুকটাক কথার পরেই হাসি মুখে বলি, ভাই সাহেব, আমার নাম হচ্ছে এই, আপনার নামটা? মানুষ তার এক জীবনে যে শব্দটি সবচেয়ে বেশি শোনে তা হচ্ছে তার নিজের নাম। পৃথিবীর দ্বিতীয় মধুরতম শব্দ খুব সম্ভব আম, ভালোবাসি। কি ব্যাপার, নাম বলছেন না কেন? প্রশ্ন কানে যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। তাহলে জবাব দিচ্ছেন না কেন? আমি খুকুক করে কাশলাম, অস্পষ্ট ধরনের কাশি। নার্ভাসনেস কাটানোর জন্য এই জাতীয় কাশি পৃথিবীর আদিম মানব বাবা আদমও আর চোখে বিবি হাওয়ার দিকে তাকিয়ে কেসেছিলেন। বিকেল ৫টা থেকে রাত ১২:৩০, এই ৭.৫ ঘণ্টা আমি রমনা থানার এক বেঞ্চে বসেছিলাম। আমি একা না, আমার সঙ্গে আরও লোকজন ছিল। তারাও আমার মতো ধরা খেয়েছে। এক এক করে তারা ওসি সাহেবের সঙ্গে ইন্টারভিউ দিয়েছে। কেউ ছাড়া পেয়েছে, কেউ হাজতে ঢুকে গেছে। আমার ভাগ্যে কি ঘটবে বুঝতে পারছি না। এই মুহূর্তে আমি বসে আছি ওসি সাহেবের সামনে। জেরা করতে করতে ভদ্রলোক এখন মনে হচ্ছে কিছুটা ক্লান্ত। ঘন ঘন হাই তুলছেন। খাকি পোশাক পরা মানুষের হাই তোলার দৃশ্য অতি কুৎসিত, দেখতে ভাল লাগে না। এরা সবসময় স্মার্ট হয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন। ভদ্রলোক বসেছেন বাঁকা হয়ে। বসার ভঙ্গি দেখে মনে হয় গত সপ্তাহে পায়েলসের অপারেশন হয়েছে। অপারেশনের ঘা শুকায়নি। ওসি সাহেবের চেহারায় রসকস নেই। মিশরের মমির মতো শুকনো মুখ, সেই মুখও খানিকটা কুঁচকে আছে। মনে হচ্ছে পায়েলস ছাড়াও ওসি সাহেবের তলপেটে ক্রনিক ব্যথা আছে। এখন সেই ব্যথা হচ্ছে, তিনি ব্যথা সামাল দিতে গিয়ে মুখ কুঁচকে আছেন। খাকি পোশাক না পরে পায়জামা পাঞ্জাবি পরলে তাকে কেমন লাগতো তাই ভাবছি। ঠিক বুঝতে পারছি না। কোনো এক ঈদের দিনে এসে ওনাকে দেখে যেতে হবে। সুযোগ সুবিধা থাকলে কোলাকুলিও করব। পুলিশের সঙ্গে কোলাকুলির সৌভাগ্য এখনও হয়নি। বলুন, নাম বলুন, মুখ সেলাই করে বসে থাকবেন না। আমি আবারও কাশলাম। খাকি পোশাক পরা কাউকে আসল নাম বলতে নেই, তাদের বলতে হয় নকল নাম। ঠিকানা জিজ্ঞাস করলে ভুল ঠিকানা দিতে হয়। বাসা যদি হয় মালিবাগ, তাহলে বলতে হয় তল্লাবাগ। হিমু নামের বদলে তাকে ঝিমু বললে কেমন হয়? অনেকক্ষণ ঝিম ধরে আছি, কাজেই ঝিমু। সবচেয়ে ভালো হয় শত্রু টাইপ কারোর নাম ঠিকানা দিয়ে দেয়া। তেমন কারোর নাম মনে পড়ছে না। নাম শোনার জন্য ওসি সাহেব অনেকক্ষণ অপেক্ষা করছেন। এবার তার ধৈর্যচ্যুতি হল। খাকি পোশাক পরা মানুষের ধৈর্য কম থাকে। উনি তাও মোটামুটি ভালোই ধৈর্য দেখিয়েছেন। নাম বলছেন না কেন? নাম বলতে অসুবিধা আছে? জি না স্যার। অসুবিধা না থাকলে বলুন, ঝেড়ে কাশুন। আমি ঝেড়ে কাশলাম, বললাম হিমু। আপনার নাম হিমু? ইয়েস স্যার। আগে পিছে কিছু আছে না শুধুই হিমু? শুধুই হিমু। বাবা হিমালয় নাম রাখতে চেয়েছিলেন, শর্ট করে হিমু রেখেছেন। যখন শর্ট করলেনই আরও শর্ট করলেন না কেন? শুধু হি রেখে দিতেন। কেন যে হি রাখেননি আমি তো স্যার বলতে পারছি না। উনি কাছে ধারে থাকলে জিজ্ঞেস করতাম। উনি কোথায়? নিশ্চিত করে বলতে পারছি না কোথায়। খুব সম্ভব ৭টা দোজখের যে কোনো একটায় তার স্থান হয়েছে। ওসি সাহেবের কোকানো মুখ আরও কুঁচতি গেল। মনে হচ্ছে ভদ্রলোক রেগে যাচ্ছেন। খাকি পোশাক পরা মানুষকে কখনো রাগাতে নেই। আপনার ধারণা আপনার বাবা দোজখে আছেন? জি স্যার। ভয়ঙ্কর পাপী মানুষ ছিলেন, দোজখ নসিব হবারই কথা। উনি ঠান্ডা মাথায় আমার মাকে খুন করেছিলেন। ৩০২ ধারায় কেস হবার কথা, হয়নি। আমার তখন বয়স ছিল অল্প। তাছাড়া বাবাকে অত্যন্ত পছন্দ করতাম। আপনার ঠিকানা কি, স্থায়ী ঠিকানা? স্যার, আমার স্থায়ী ঠিকানা হলো পৃথিবী, দ্য প্ল্যানেট আর্থ। ওসি সাহেব সেক্রেটারিয়েট টি টেবিলের মতো একটা টেবিলের ওপাশে বসে আছেন। তিনি আমার দিকে খানিকটা ঝুঁকে এলেন। তার মুখ ভয়ঙ্কর দেখাচ্ছে। মনে হয় তলপেটে ক্রনিক ব্যথাটা তার হঠাৎ বেড়ে গেছে। তিনি থমথমে গলায় বললেন, তেদারামি করছ? রোলারের এক ডলা খেলে তেদারামি বের হয়ে যাবে। রোলার চেনো? জি স্যার, চিনি। মনে হয় ভালো করে চেনো না। পুলিশের লোকেরা যেমন অতি দ্রুত তুমি থেকে আপনিতে চলে যেতে পারে, তেমনি অতি দ্রুতই আপনি থেকে তুমি, তুমি থেকে তুইয়ে নেমে যেতে পারে। এই বেশ খাতির করে সিগারেট দিচ্ছে, লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছে। হঠাৎ মুখ গম্ভীর করে তুমি শুরু করল, তারপরে গালে প্রচণ্ড থাবড়া দিয়ে শুরু করল তুই। তখন চোখে অন্ধকার দেখা ছাড়া গতি নেই। আমি শঙ্কিত বোধ করছি। ওসি সাহেব হঠাৎ করে আপনি থেকে তুমিতে চলে এসেছেন, লক্ষণ শুভ নয়। গালে থাবড়া পড়বে কি না জানে।
আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। তোমার স্থায়ী ঠিকানা হচ্ছে পৃথিবী, দ্য প্ল্যানেট আর্থ। ইয়েস স্যার। বোমা কিভাবে বানায় তুই জানিস? আমি আঁতকে উঠলাম। তুমি থেকে তুইয়ে ডিমোশন হয়েছে, লক্ষণ খুব খারাপ। 4 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড় কাছেই কোথাও তৈরি হয়ে গেছে, এইদিকে চলে আসতে পারে। সমুদ্রগামী সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে। কি কথা আটকে গেছে যে? বোমা বানাবার পদ্ধতি জানিস? বোমা বানাতে কি কি লাগে? নির্ভর করছে কি ধরনের বোমা বানাবেন তার উপর। অ্যাটম বোমা বানাতে লাগে ক্রিটিক্যাল ম্যাসের সমপরিমাণ ইউরেনিয়াম 235, ফ্রি নিউট্রনের সঙ্গে বিক্রিয়া শুরু হয়। জর্দার কৌটা কিভাবে বানায়? জর্দার কৌটা টাইপ বোমা বানাতে লাগে পটাশিয়াম ক্লোরেট, সালফার, কার্বন এবং কিছু পটাশিয়াম নাইট্রেট। ক্ষেত্রবিশেষে ইয়েলো ফসফরাস ব্যবহার করা হয়, তবে ব্যবহার না করলেই ভালো। ইয়েলো ফসফরাস ব্যবহার করলে আপনা আপনি বোমা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। মনে করুন আপনি জর্দার কৌটা পকেটে নিয়ে যাচ্ছেন, হঠাৎ সম্পূর্ণ বিনা কারণে পকেটের বোমা ফেটে যাবে। ভয় পেয়ে আপনি দৌড়ে থানায় এসে দেখবেন আপনার এই পা উড়ে চলে গেছে। প্রচণ্ড টেনশনের জন্য আপনি এক পাই দৌড়ে চলে এসেছেন। বুঝতে পেরেছেন? ওসি সাহেব হুঙ্কার দিলেন, তেদানের বাচ্চা, লেবু কোচলে যেমন রস বের করে, মানুষ কোচলেও আমরা রস বের করি। এইটুকু বলেই তিনি পেছন দিকে তাকিয়ে চাপা গলায় ডাকলেন, আকবর, আকবর। আকবর কে জানে কে? আমি ঝিম ধরে আকবরের জন্য অপেক্ষা করছি। সাধারণত রাজা বাদশার নাম বয়বাবুর্চির মধ্যে বেশি দেখা যায়। চাকর ভাকর বয়বাবুর্চিদের 70 জুড়ে আছে আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, সিরাজ। আমার অনুমান সত্যি হল। আকবর বাদশা বের হয়ে এলো। তার বয়স 12-13, পরনে হাফ প্যান্ট, গায়ে হলুদ গেঞ্জি। আকবর বাদশা সম্ভবত ঘুমুচ্ছিলেন, ঘুম এখনো কাটেনি। ওসি সাহেব হুঙ্কার দিলেন, হেলে পড়ে যাচ্ছিস কেন? সোজা হয়ে দাঁড়া। আকবর সোজা হয়ে দাঁড়ালো, পিট পিট করে চারিদিক দেখতে লাগল। ওসি সাহেব বললেন, চা বানিয়ে আন, হিমু সাহেবকে ফার্স্ট ক্লাস করে 1 কাপ চা বানিয়ে খাওয়া। আকবর বাচ্চা মাথা অনেকখানি হেলিয়ে সায় দিল। একবার চোখ পিট পিট করে তাকে বিকাট হাই তুলল। সে যেভাবে হেলতে দুলতে যাচ্ছে তাতে মনে হয় পথেই ঘুমিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাবে। ওসি সাহেব আমার দিকে ফিরলেন। তিনি অবিকল আকবর বাচ্চার মতো হাই তুলতে তুলতে বললেন, হিমু সাহেব, আপনি চা খান, চা খেয়ে ফুটেন। ফুটেন শব্দের মানে জানেন তো? জি স্যার, ফুটেন হচ্ছে পগার পার হওয়া। দ্যাটস রাইট, চা খেয়ে পগার পার হন, আর তেদারামি করবেন না। জি আচ্ছা স্যার। আমি মধুর ভঙ্গিতে হাসলাম। ওসি সাহেব আপনি থেকে তুইতে নেমে আবার আপনিতে ফিরে গেছেন, চাটাও খাওয়াচ্ছেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এত বুঝাবুঝির কিছু নেই। চা খেয়ে দ্রুত বিদায় হয়ে যাওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। এই জগতের অদ্ভুত কাণ্ডকারখানা বোঝার চেষ্টা খুব বেশি করতে নাই। জগৎ চলছে, সূর্য উঠছে ডুবছে, পূর্ণিমা অমাবস্যা হচ্ছে, তেমনি অদ্ভুত কাণ্ডকারখানাও ঘটছে। ঘটতে থাকুক না, সব বোঝার দরকার কি? বরফ জলে ভাসে, বরফজ বাণী, জলও পানি। তারপরেও একজন আরেকজনের উপর দিব্যি ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়ানোটা ইন্টারেস্টিং, তার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তেমন ইন্টারেস্টিং না। মাথার উপর ফ্যান ঘুরছে, কিন্তু কোনো বাতাস লাগছে না। থানার ভেতরটা ফাঁকা ফাঁকা। এক কোনায় টেবিলে ঝুঁকে বুড়ো মতো এক ভদ্রলোক বসে আছেন। বেশ নির্বিকার ভঙ্গি, পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে মনে হচ্ছে। এই যে ওসি সাহেবের সঙ্গে আমার এত কথা হলো, তিনি একবারও ফিরে তাকান নাই। থানার বাইরের বারান্দায় লম্বা বেঞ্চি পাতা, সেখানে কয়েকজন পুলিশ বসে আছে। তাদের গল্পগুজব হাসি হাসি কানে আসছে। থানার লকারে মুসল্লি টাইপ কোনো ক্রিমিনালকে রাখা হয়েছে। সে বেশ উচ্চস্বরে নানান দোয়া দুরুদ পড়ছে। তার গলা বেশ মিষ্টি। আমি চায়ের জন্য অপেক্ষা করছি এবং তেদার শব্দের মানে কি তা ভেবে বের করার চেষ্টা করছি। তেদানের বাচ্চা বলে গালি যেহেতু প্রচলিত, কাজী ধরে নেওয়া যেতে পারে তেদার কোনো একটা প্রাণীর নাম। বাদর জাতীয় প্রাণী কি? বাদর যেমন বান্দরামি করে, তেদার করে তেদারামি। ওসি সাহেবকে তেদার শব্দের মানে কি জিজ্ঞেস করা ঠিক হবে? উনি রেগে গিয়ে আবার আপনি থেকে তুয়ে নেমে যাবেন না তো? এ রিস্ক নেওয়া কি ঠিক হবে? ঠিক হবে না। তার চেয়ে বরং ভালো বাংলা জানি তারও কাউকে জিজ্ঞেস করে জেনে নেওয়া যাবে। তারা গুজার কিছু নেই। মারিয়ার বাবা আসাদুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করা যেতে পারে। তিনি পৃথিবীর সব প্রশ্নের উত্তর জানেন। মারিয়ার তোই ধারণা। আকবর বাচ্চা চা নিয়ে এসেছে। যেসব জায়গার নামের শেষে স্টেশন যুক্ত থাকে সেসব জায়গার চা কুৎসিত হয়, যেমন বাস স্টেশন, রেল স্টেশন, পুলিশ স্টেশন। অদ্ভুত কাণ্ড, আকবর বাচ্চার চা হয়েছে অসাধারণ। এক চুমুক দিয়ে মনে হলো গত 5 বছরে এত ভালো চা খায়নি। কড়া লিকারে পরিমাণ মতো দুধ দিয়ে ঠিক করা হয়েছে। চিনি যতটুকু দরকার তার চেয়ে সামান্য বেশি দেয়া হয়েছে। মনে হয় এই বেশির দরকার ছিল। গন্ধটা অতি সুন্দর। চায়ে যে আলাদা গন্ধ থাকে তা শুধু রূপাদের বাড়িতে গেলে বোঝা যায়।
তবে রূপাদের বাড়িতে চায়ের লিকার থাকে না, খেলে মনে হয় পীর সাহেবের পানি পড়া খাচ্ছি। আমি আকবর বাদশার চায়ে গভীর আগ্রহে চুমুক দিচ্ছি। আকবর বাদশা আমার সামনে দাঁড়িয়ে ক্রমাগত হাই তুলে যাচ্ছে। সে সামনে দাঁড়িয়ে আছে কেন বোঝা যাচ্ছে না। মনে হয় চা শেষ হবার পর কাপ নিয়ে বিদায় হবে, যদিও এমন কোনো মূল্যবান কাপ না, বৎখর ধরনের কাপ, খানিকটা ফাটা। ফাটা কাপে চা খেলে আয়ু কমে, খুব সুন্দর কাপে চা খেলে নিশ্চয়ই আয়ু বাড়ে। রূপাদের বাড়িতে চা খেয়ে আয়ু বাড়াতে হবে। ওদের বাড়িতেই পৃথিবীর সবচেয়ে সুন্দর কাপে চা দেয়া হয়। ওসি সাহেব বললেন, চাটা কেমন লাগল? আমি বললাম, স্যার ভালো। কেমন ভালো? খুব ভালো, অসাধারণ, জীবনানন্দ দাশের কবিতার মতো। কোন কবিতা? আমি গম্ভীর গলায় আবৃত্তি করলাম। এই সব ভালো লাগে, জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়, আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল এই নিয়ে খেলা করে। জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। ওসি সাহেব বললেন, আর এক কাপ খাবেন? জি না। কবিতার মতো চা যখন গোটা ৫-৬ কাপ খান। পরের কাপটা হয়তো ভালো হবে না। আমার ধারণা চা এখানে ভালো হয় না। আজ হঠাৎ করে হয়ে গেছে, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতর পড়ে গেছে। স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বলে ১ লক্ষ কাপ চা যদি বানানো হয়, তাহলে ১ লক্ষ কাপ চায়ের ভেতর ১ কাপ চা হবে অসাধারণ। ওসি সাহেব থমথমে গলায় বললেন, সায়েন্স কপচাবি না, সায়েন্স গুহ্যোদ্বার দিয়ে ঢুকিয়ে দেব। আমি বিনীত ভঙ্গিতে বললাম, জি আচ্ছা স্যার। এখন বল, তোদের বোমা বানাবার কারখানাটা কোথায়? সাঙ্গপাঙ্গদের নাম বল। ৫ মিনিটের মধ্যে ঝেড়ে কাশবি, নয়তো ঠেলার চোটে চা যে খেয়েছিস সেই চা নাক মুখ দিয়ে বেরোবে। শুরু কর। কি সর্বনাশের কথা! আমার ব্রহ্মতালু শুকিয়ে ওঠার উপক্রম হল। এই কি সমস্যায় পড়া গেল? ওসি সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, নিজে থেকে কথা বলতে চাইলে ভালো কথা, নয়তো রোলারের গুতা দিয়ে সব বের করব। নাভির ১ ইঞ্চি ওপরে একটা গুতা দিলে আর কিছু দেখতে হবে না, গত জন্মের কথাও বের হয়ে আসবে। আমি শুকনো গলায় বললাম, স্যার একটা টেলিফোন করতে পারি? ওসি সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, কাকে টেলিফোন করবি? কোনো মন্ত্রীকে? পুলিশের আইজিকে? আর্মির কোনো জেনারেলকে? টেলিফোন এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন? তোকে অ্যারেস্ট করার জন্য ধমক খেতে খেতে আমার অবস্থা কাহিল হবে। বদলি করে দেবে চিটাগাং হিল ট্র্যাক্টে। শান্তিবাহিনীর বোমা খেয়ে চিত হয়ে পড়ে থাকব। স্যার, আমি খুবই লোয়ার লেভেলের প্রাণী, প্রায় শিম্পাঞ্জিদের কাছাকাছি, হায়ার লেভেলের কাউকে চিনি না। তাহলে কাকে টেলিফোন করতে চাইছিস? এমন কাউকে টেলিফোন করব যে আমার চরিত্র সম্পর্কে আপনাকে একটা সার্টিফিকেট দেবে। ক্যারেক্টার সার্টিফিকেট? জি। তোর টেলিফোনের পর হোম মিনিস্টার আমাকে ধমকাধমকি করবে না? জি না স্যার। সম্ভাবনা হচ্ছে একটা মেয়ে খুব মিষ্টি গলায় আপনাকে আমার সম্পর্কে দু একটা ভালো কথা বলবে। মেয়েটিকে? প্রেমিকা? জি না, আমি লোয়ার লেভেলের প্রাণী, প্রেম করার যোগ্যতা আমার নেই। প্রেম অতি উচ্চস্তরের ব্যাপার। তোর যোগ্যতা কি? আমার একমাত্র যোগ্যতা আমি হাঁটতে পারি। কেউ চাইলে ছায়ার মতো পাশে থাকি। আমি হচ্ছি স্যার ছায়া সঙ্গী। ওসি সাহেব গম্ভীর মুখে টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিলেন। থানার ঘড়িতে রাত ১টা বাজে। কাকে টেলিফোন করব বুঝতে পারছি না। রূপাকে করা যায়। এত রাতে টেলিফোন করলে রূপা ধরবে না। রূপার বাবা ধরবেন এবং আমার নাম শুনেই খট করে রিসিভার নামিয়ে রাখবেন। ফুপুর বাসায় করা যায়। ফুপু টেলিফোন ধরবেন, ঘুম ঘুম স্বরে বলবেন, কে? হিমু, কি ব্যাপার? আমি ব্যাপার ব্যাখ্যা করার পর তিনি হাই তুলতে তুলতে বলবেন, তোকে থানায় ধরে নিয়ে গেছে, এটা তো নতুন কিছু না, প্রায়ই ধরে। রাত দুপুরে টেলিফোন করে বিরক্ত করছিস কেন? এই দুজন ছাড়া আর কাউকে টেলিফোন করা সম্ভব না, কারণ আর কারো টেলিফোন নাম্বার আমি জানি না। মারিয়াকে করব। এমনিতে ওর খোঁজ নেয়া দরকার। ২০০ কিলোমিটার স্পিডে চলার পর কি হলো? পুছতে পেরেছে তো ঢাকায়। পথে কোনো বোমাটোমা খায়নি। মারিয়া টেলিফোন নাম্বারটা মনে করতে হবে। ৫ বছর আগে একটা পদ্ধতি শিখিয়েছিল, অ্যাসোসিয়েশন অফ আইডিয়া পদ্ধতি। নাম্বারটা হচ্ছে প্রথমে ৮, তারপর আমি তুমি, আমরা। আমি হচ্ছে ১,
তুমি হচ্ছে 2, আমরা হচ্ছে 3। তাহলে নাম্বারটা হলো 812-123। ডায়াল করতেই ওপাশ থেকে মারিয়া ধরল। আমি খুশি খুশি গলায় বললাম, কেমন আছিস? মারিয়া বিস্মিত হয়ে বলল, কেমন আছিস মানে? আপনি কে? হু আর ইউ? আমি হিমু। রাত 1টার সময় টেলিফোন করছেন কেন? খোঁজ নেবার জন্যে। তোর 200 কিলোমিটার স্পিডে ভ্রমণ কেমন হলো? রাত 1টার সময় সেটা টেলিফোন করে জানতে হবে? তোর টেলিফোন নাম্বার মনে আছে কিনা সেটাও ট্রাই করলাম। এক কাজে 2 কাজ। এখনও তুই করছেন? আচ্ছা, আর করব না। কোত্থেকে টেলিফোন করছেন? রমনা থানা থেকে। পুলিশের ধারণা আমি বোমাটোমা বানাই। ধরে নিয়ে এসেছে, এখন জেরা করছে। ধোলাই দিয়েছে? এখনও দেয়নি, মনে হয় দেবে। তুই কি একটা কাজ করতে পারবি? ওসি সাহেবকে মিষ্টি গলায় বলবি যে বোমাটোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি অতি সাধারণ, অতি নিরীহ হিমু। একটুর জন্যে মহাপুরুষ হতে গিয়ে হতে পারিনি। আপনি তো সারা জীবন নানান ধরনের অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছেন। পুলিশের হাতে ধরা খাওয়া তো ইন্টারেস্টিং অভিজ্ঞতা। বের হয়ে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কেন? এক জায়গায় একটা দাওয়াত ছিল, বলেছিলাম রাত করে যাব। ভদ্রলোক না খেয়ে আমার জন্য অপেক্ষা করবেন। ভদ্রলোকের টেলিফোন নম্বরটা দিন, টেলিফোন করে বলে দিচ্ছি আপনি পুলিশের হাতে ধরা খেয়েছেন, আসতে পারবেন না। তোর কি ধারণা বাংলাদেশের সবার ঘরেই টেলিফোন আছে? হিমু ভাই, আপনি এখনও কিন্তু তুই করছেন। কেন করছেন তাও আমি জানি। মানুষকে বিভ্রান্ত করে আপনি আনন্দ পান। কখনো তুমি, কখনো তুই বলে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একসময় আমি নিতান্তই একটা কিশোরী ছিলাম, বিভ্রান্ত হয়েছি। বিভ্রান্ত হওয়ার স্টেজ আমি পার হয়ে এসেছি। অনেক কথা বলে ফেললাম, আমি আপনার সঙ্গে আর কথা বলবো না, রাখি? আচ্ছা, তুই এত রাত পর্যন্ত জেগে কি করছিলি? গান শুনছিলাম। কার গান? নীল ডায়মন্ড। গানের কথা শুনতে চান? বল। What a beautiful noise coming out from the streets. Got a beautiful sound. It's got a beautiful beat. It's a beautiful noise. কথা তো শুনলেন, এখন তাহলে রাখি? আচ্ছা। খট শব্দ করে মারিয়া টেলিফোন রেখে দিল। ওসি সাহেব বললেন, টেলিফোনে কোনো মন্ত্রী মিনিস্টার পাওয়া গেল? জি না। আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে এমন কাউকেও পাওয়া গেল না? ওসি সাহেব আবার তুই থেকে আপনিতে চলে এসছেন। জোয়ার ভাটার খেলা চলছে, খেলার শেষ কি জানে। ওসি সাহেব বললেন, কি কথা বলুন? সুপারিশের লোক পাওয়া গেল না? একজনকে পেয়েছিলাম, সে সুপারিশ করতে রাজি হল না। খুবই দুঃসংবাদ। জি, দুঃসংবাদ। আমাদের থানার রেকর্ড অফিসার বলল আপনাকে এর আগেও কয়েকবার ধরা হয়েছে। উনি ঠিকই বলেছেন। আমি নিশাচর প্রকৃতির মানুষ তো, রাতে হাঁটি। রাতে যারা হাঁটে পুলিশ তাদের পছন্দ করে না। পুলিশের ধারণা রাতে হাঁটার অধিকার শুধু তাদেরই আছে। বিটের কনস্টেবলরা বলছিল আপনার নাকি আধ্যাত্মিক ক্ষমতা আছে। সত্যি আছে নাকি? নেই স্যার, হাঁটার ক্ষমতা ছাড়া আমার অন্য কোনো ক্ষমতা নেই। রোলারের 2 গুতা জায়গা মতো পড়লে আধ্যাত্মিক ক্ষমতা বের হয়ে যায়। যথার্থ বলেছেন স্যার। আপনার প্রতি আমি সামান্য মমতা অনুভব করছি। কেন বলুন তো? আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। থাকলে সেই ক্ষমতা অ্যাপ্লাই করে আমার মতো অভাজনের প্রতি আপনার মমতার কারণ বলে দিতে পারতাম। আপনার প্রতি মমতা বোধ করছি কারণ আমার জানা মতে আপনি হচ্ছেন থানায় ধরে আনা প্রথম ব্যক্তি যার পক্ষে কথা বলার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ এমন এক দেশ যে দেশে পুলিশের হাতে কেউ ধরা পড়লেই মন্ত্রী, মিনিস্টার, সেক্রেটারি, মিলিটারি জেনারেলের একটা সাড়া পড়ে যায়। টেলিফোনের পর টেলিফোন আসতে থাকে। শুনুন হিমু সাহেব, চলে যান, আপনাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। যাবেন কিভাবে? গাড়ি, রিক্সা তো সবই বন্ধ। হেঁটে হেঁটে চলে যাব, কোনো সমস্যা নেই। আপনাকে আমার পছন্দ হয়েছে। পুলিশের জিপ দিচ্ছি, আপনি যেখানে যেতে চান নামিয়ে দেবে। যাবেন কোথায়? কাউরান বাজার, আজগর নামের এক ভদ্রলোকের বাসায়। যান, দাওয়াত খেয়ে আসুন। আমি পুলিশের জিপে উঠে বসলাম। সেন্ট্রি পুলিশ আমাকে তালেবর সাইজের কিলু ভেবে স্যালুট দিয়ে বসল। রোলারের গুঁতার বদলে স্যালুট, বড়ই রহস্যময় দুনিয়া।